2022 সালের 13 জুলাই ভোর প্রবল গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে রাতের আধারে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ক্ষমতায় আসেন তার এক সময়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রনিল বিক্রমসিংহে। অভ্যুত্থান পরবর্তী শ্রীলঙ্কা দেখে আরও বিস্মিত হয়েছিল বিশ্ব। জনগণের তীব্র ক্ষোভ, জ্বালানির অভাব, খাদ্য সংকট, উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কোনো ধরনের সহিংসতা দেখা যায়নি। সাম্প্রদায়িক দাঙ্গা বা সরকার বিরোধী কোনো আন্দোলনও হয়নি। আন্তর্জাতিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাট এবং গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস তাদের বিশ্লেষণে লেখে, শ্রীলঙ্কার এই সহিংসতা মুক্ত শৃঙ্খল রাজনৈতিক রূপান্তর দেশটির ভবিষ্যৎ গণতান্ত্রিক ধারাবাহিকতা ও আন্তর্জাতিক সহায়তা অর্জনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বিশ্বাসযোগ্যতার মানদণ্ড হিসেবে কাজ করেছে। এই শান্তিপূর্ণ পরিবর্তন কেবল রাজনৈতিক স্থিতিশীলতাই নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থাও অর্জন করেছে, যা অর্থনৈতিক পুনরুদ্ধার ও বৈদেশিক বিনিয়োগ আহরণের পথকে আরও সহজ করেছে। বিশ্লেষকদের মতে গণঅভ্যুত্থান পরবর্তী এ শান্তি কেবল রাজনৈতিক স্থিতিশীলতাই নয়, অর্থনৈতিক পুনরুদ্ধারেরও চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছিল। IMF, বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দিল, বৈদেশিক বিনিয়োগের দরজা খুলে গেল। 2024 সালের নির্বাচনে ক্ষমতায় আসেন বামপন্থী দল জনতা বিমুক্তি পেরামুনা জেভিপির নেতা অনুরা কুমারা দিশানায়েক। জেভিপি একসময় সশস্ত্র বিপ্লবী দল ছিল। অনুরা কুমারা তার দলের অতীতের সহিংস রাজনীতির জন্য জনসমক্ষে ক্ষমা চান। সংখ্যালঘু তামিল ও মুসলিমদের আস্থা অর্জনের জন্য বিশেষ পদক্ষেপ নেন, যা ছিল শ্রীলঙ্কার রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত। 2024 সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি র্যাঙ্ক চয়েস ভোটিং পদ্ধতিতে বিজয়ী হন। তার বিজয় ছিল একটি যুগান্তকারী ঘটনা। প্রথমবারের মতো তৃতীয় শক্তির প্রার্থী রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন। একই বছর নভেম্বরে অনুষ্ঠিত হয় সংসদীয় নির্বাচন। সেখানে অনুরা নেতৃত্বাধীন এনপিপি জোট 225 আসনের মধ্যে 159টিতে জয়লাভ করে। নির্বাচনী পরিবেশ ছিল অত্যন্ত শান্তিপূর্ণ, সংঘর্ষহীন এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত। ক্ষমতায় এসেই অনুরা কুমারা তার প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেন মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনা। তাতে তিনি দারুণ সফলও হন। চলতি বছরের এপ্রিলে শ্রীলঙ্কার জাতীয় ভোক্তা মূল্য সূচক অনুযায়ী বার্ষিক মূল্যস্ফীতি ছিল -0.8%। 2024 সালে শ্রীলঙ্কার অর্থনীতি 5% হারে বৃদ্ধি পেয়েছে, যা পূর্বাভাসকৃত 4.5%-এর চেয়ে বেশি। একই সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা আনার দিকে মনোযোগ দেন অনুরা কুমারা সরকার, যার অংশ হিসেবে ক্ষমতায় এসেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে পুনঃ আলোচনা এবং ঋণ পুনর্গঠনের পরিকল্পনা চূড়ান্ত করেন। পূর্ববর্তী সরকার অনিয়ন্ত্রিত বন্ড ঋণ এবং অপ্রয়োজনীয় অবকাঠামো প্রকল্পের দায়ভার হালনাগাদ করা হয়। রাজস্ব ঘাটতি মোকাবেলায় দেশীয় শিল্প ও কৃষিখাতের উপর গুরুত্বারোপ করে বামপন্থী সরকার। চা, রাবার ও প্রযুক্তি সেবার রফতানিতে বিশেষ উৎসাহ দেয়া হয়। মেড ইন শ্রীলঙ্কা ব্র্যান্ডিং এর মাধ্যমে কৃষি পণ্যের নতুন বাজার সৃষ্টি করা হয় মধ্যপ্রাচ্য ও পূর্ব আফ্রিকার দেশগুলোতে। অনুরা ম্যাজিক দেখা গেছে পররাষ্ট্রনীতিতেও। তার বিজয়কে অনেকেই চীনের জন্য জয় ও ভারতের জন্য পরাজয় হিসেবে ব্যাখ্যা করেছিলেন, কিন্তু ক্ষমতায় এসেই দেখা গেল ভিন্ন বাস্তবতা। অনুরা সাফ জানিয়ে দেন, তার দল অতীতে চীনা মাওবাদে প্রভাবিত হলেও বর্তমানে বহুমুখী মৈত্রী নীতিতে বিশ্বাসী। ক্ষমতায় আসার পর ভারত সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানান, তার সরকার ভারতের নিরাপত্তা স্বার্থের বিপরীত কোনো কার্যক্রম নেবে না। ভারত ও চীনের উভয়ের সঙ্গে বিনিয়োগ সহযোগিতা চুক্তি হলেও অনুরার লক্ষ্য ছিল প্রকল্পগুলো বাস্তবায়নে রিটার্ন অন ইনভেস্টমেন্ট নিশ্চিত করা। হাম্বানটোটা বন্দরের চুক্তি পুনর্বিবেচনা ও নতুন ইকোনমিক জোন বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়। এছাড়া জনপ্রশাসনের দুর্নীতি কমাতে জাতীয় সেবা কার্যক্রম ডিজিটাল করা হয়। ভূমি নিবন্ধন, ব্যবসায়িক লাইসেন্স এবং কর পরিশোধ ব্যবস্থা একীভূত করা হয় একক অনলাইন প্ল্যাটফর্মে। এনআইডি ও ট্যাক্স আইডি একত্র করে ইউনিফাইড সিটিজেন প্রোফাইল তৈরি করা হয়, যার মাধ্যমে সামাজিক সুরক্ষার সুবিধা পেতে হয়রানি কমে আসে। প্রতিটি মন্ত্রণালয়ে স্বচ্ছতা স্কোর চালু করে কর্মদক্ষতা মূল্যায়ন করা হয়। সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রায় দ্বিগুণ নারী সংসদ সদস্য নির্বাচিত হন। সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রভাবশালী প্রতিনিধিত্ব পাওয়া যায় পার্লামেন্টে, যা পূর্ববর্তী সরকারগুলোতে ছিল বিরল। সংখ্যালঘু তামিল ও মুসলিমদের জন্য পৃথক উন্নয়ন বাজেট বরাদ্দ করেন অনুরা কুমারা। তামিল প্রধান জেলাগুলোতে ভাষা, শিক্ষা ও অবকাঠামোতে বিনিয়োগ বাড়ানো হয়। তরুণদের জন্য বৃত্তিমূলক শিক্ষা, স্টার্ট আপ ফান্ড এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ চালু করা হয়। শিক্ষাকে উৎপাদনমুখী করতে কারিগরি প্রশিক্ষণ, সফটওয়্যার স্কিল ও ভাষা শিক্ষা বিনিয়োগ বাড়ায় সরকার। বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার জন্য একাধিক সংস্কার চালু করা হয়। খ্যাতিমান রাজনীতি বিশ্লেষক ও দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক নীল দেবত্তার মতে 2022 থেকে 2024 সালের নির্বাচন পর্যন্ত সময় ছিল শ্রীলঙ্কার জন্য এক ঐতিহাসিক শান্তিপূর্ণ রূপান্তর, যে রূপান্তর রাজাপাকসে পরিবারের রাজনীতির অবসান ঘটিয়ে অনুরা কুমারা দিশানায়েকের নেতৃত্বে এক নতুন রাজনৈতিক যুগের সূচনা করেছে, যা গণতান্ত্রিক পুনর্জাগরণের দৃষ্টান্ত।